ভেল অফ টেলসে আজ হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সিরিজের একটি কাহিনী, শনি মঙ্গলের রহস্য। আজ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প, শনি মঙ্গলের রহস্য। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। পরদিন সকাল। সূর্যের আলো জানালা দিয়ে ঘরের ভেতর এসে পড়তেই মানিকের ঘুম ভেঙে গেল। উঠে বসে ঘরের ওপাশের বিছানার দিকে তাকিয়ে সে দেখল জয়ন্ত ইতিমধ্যেই ঘুম থেকে উঠে বেরিয়েছে। সুন্দরবাবুর ঘরে জয়ন্তকে পাওয়া যাবে ভেবে সেও বিছানা ত্যাগ করে বেরিয়ে এসে সুন্দরবাবুর ঘরের সামনে গিয়ে ডাকল, সুন্দরবাবু, সুন্দরবাবু, বলি দাদা এখনো ঘুমোচ্ছেন নাকি? বন্ধ দরজার ওপাশ থেকে গর্জন শোনা গেল। হ্যাঁ, ঘুমোচ্ছি বটে। কাল তোমাদের পাল্লায় পড়ে আমার যা হাল হয়েছে। মানিক বলল, দরজাটা একবার খুলেই দিন না দাদা, তারপর আপনার সব ইতিহাস শুনবো তখন। বাবারে, প্রভৃতি আর্তধ্বনি করতে করতে দরজার খিলটা খুললেন সুন্দরবাবু। মানিক দেখল সত্যি সত্যি তার অবস্থা দস্তুর মতো শোচনীয়। তার মুখ, হাত, পা আর দেহের যেখানেই চোখ বোলানো যায় সেইখানেই নজরে পড়ে ছোট বড় মলমের পট্টি। মানিক বলল, এ কি ব্যাপার সুন্দরবাবু? আবার ইয়ে করা হচ্ছে, ব্যাপার কি বুঝতে পারছো না? জঙ্গলে যত কাঁটা ছিল সব এসে বাসা বেঁধেছে আমার শরীরে। কালকে আর আমি ঘুমিয়েছি, যেটুকু রাত বাকি ছিল কেটে গেছে এই পট্টি লাগাতে লাগাতে। আমার দেহ অবশ্য অক্ষত নেই, কিন্তু আপনার মতো দুরবস্থা তো আমার হয়নি। আপনার দেহখানি ক্ষতচ্ছিদ্র হয়ে গেছে যে। বন বেড়ালেরা বনে বেড়ালেও কাঁটা গাছ তাদের কিছু করতে পারে না। আমি হচ্ছি শহুরে সভ্য মানুষ, আধার রাতে বনে বনে দাপাদাপি করে বেড়ানো কি আমার পোষায়? কিন্তু জয়ন্ত কোথায় গেল বলুন দেখি? কেন, সেও কি ঘরে নেই? না। ভারী আশ্চর্য তো, এত ভোরে উঠে সে কোথায় যেতে পারে? আমিও তো তাই ভাবছি। তো আবার সেই সর্বনেশে মন্দিরে যায়নি তো? যেতেও পারে, তার কথা কিছু বলা যায় না। বাপরে, রাতের বেলায় আমি আর কখনো ওমুখও হব না। কেন বলুন দেখি? আবার জিজ্ঞেস করছো কেন? কখনো না, কখনো না। চাকরি যায় তাও ভালো, তবু আমি আর কখনো সেখানে যাবার নাম মুখে আনবো না। তুচ্ছ কাটা ঝোপের জন্য এত ভয়? কাটা ঝোপের জন্য নয়, কাটা ঝোপের জন্য নয়। তবে? ভূতের ভয়ে। ভূত? হ্যাঁ, তো ভূত ছাড়া আর কি বলতে পারি? টর্চের আলোতে এক মুহূর্তের জন্য যে মুখখানা দেখলাম তার কথা মনে আছে? তুমিও দেখেছো তো? মানিক একটু ইতস্তত করে বলল, হ্যাঁ সুন্দরবাবু, মুখখানা অমানুষিকই বটে, কিন্তু ওর বেশি আর কিছু আমি বলতে পারি না। তোমরা মচকাবে কিন্তু ভাঙবে না, এই তোমাদের দোষ। সুন্দরবাবু, চিরকালই শুনে আসছি ভূত দেখলে মানুষ পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু মানুষ দেখে ভূত যে পালিয়ে যায় এমন কথা কখনো শুনেছেন কি? সুন্দরবাবু খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, মানিক, তোমার এই যুক্তিটা আমারও মনে লাগছে বটে, কিন্তু এটাও তো হতে পারে যে সে আমাদের দেখে পালিয়ে যায়নি। তবে কাকে দেখে পালিয়ে গেছে? আলো দেখে। মানে যারা ভূত নামায়, টেবিল চালায়, তাদের মুখে শুনেছি যে ভূতেরা আলো সহ্য করতে পারে না। তারপর ওই বুনো ভূতটা আবার যে সে আলো দেখেনি, একেবারে চোখ ঝলসে গেছে টর্চের আলোয়। জয়ন্ত ছোকরা টর্চ জেলে বড়ই বুদ্ধিমানের কাজ করেছে। সেই টর্চটা না জ্বাললে ওই ভূত বেটা সেই ঘুটঘুটে অন্ধকারে জো পেয়ে বোধহয় আমাদের সকলকেই বধ করত। তাহলে আপনি বনে যেতে আর ভয় করছেন কেন? ও বাবা, তো ভয় করব না? কেন ভয় করব না শুনি? ভূত তাড়াবার তো খুব সুন্দর উপায় আপনি আবিষ্কার করে ফেলেছেন। ভূত দেখলেই আলো জ্বালবেন।
ব্যাপারটা অত সহজ নয় মানিক। ভূত প্রেত নিয়ে খেলা করতে আমি রাজি নই। ওই ভুতুরে মামলার ভার আমি ছেড়ে দেব বলে ঠিক করেছি। কিন্তু আমার ইচ্ছা কি জানেন, এই বিচিত্র রহস্যের ভেতরে আরো ভালো করে প্রবেশ করবার জন্য আমার মনে জেগে উঠেছে বিষম আগ্রহ। কে এই খুনের পর খুন করছে? কে ওই মন্দিরের আনাচে কানাচে ওই বনের সাপ আর বাঘের সঙ্গে হিংস্র রক্তলোভী জন্তুর মতো পাহারা দিয়ে বেড়ায়? কেন সে বিনা কারণে নর হত্যা করে? এসব হত্যার ভেতরে কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না বলেই তো আমি হতাশ হয়ে পড়ছি। আর সেই জন্যেই তো মনে হচ্ছে যে এই সব ভুতুরে কাণ্ড নয়তো দৈব লীলা। সুন্দরবাবু, আরেকটা কথা মনে রাখবেন, অপরাধ তত্ত্ব নিয়ে যাঁরা আলোচনা করেছেন তাঁরাই জানেন সব অপরাধের ভেতর থেকে উদ্দেশ্য আবিষ্কার করা যায় না। এমন অনেক হত্যাকারীর কথা শোনা গিয়েছে যারা কেবল হত্যার আনন্দ উপভোগ করবার জন্যই হত্যাকাণ্ডের অনুষ্ঠান করে। এর একটা বিখ্যাত দৃষ্টান্ত হচ্ছে ইংরেজ হত্যাকারী জ্যাক দি রিপার। হত্যা করে তার কোনো লাভই হতো না, আর সে পুরুষকেও হত্যা করতো না, কিন্তু একেবারে অকারণেই নারীর পর নারীকে হত্যা করত। মনোবিজ্ঞানের পণ্ডিতরা বলেন এই শ্রেণীর হত্যাকারীরা বিশেষ একরকম উন্মাদগ্রস্ত। অন্য সব বিষয়, তাদের হাবভাব, আচার আচরণ, ব্যবহার ঠিক সাধারণ মানুষের মতো। কেবল হত্যা করবার সুযোগ দেখলেই তারা আর আত্মসংবরণ করতে পারে না। কে বলতে পারে কালী মন্দিরের এই মামলাটার ভেতরে সেই রকম কোনো হত্যাকারীর হাত আছে কিনা? কিন্তু কালী মন্দিরে আমরা যাকে দেখেছি সেই যদি হত্যাকারী হয়, তাহলে তো তোমার এসব যুক্তি আর কোনো কাজেই লাগবে না। কেন? দেখো, যাকে আমরা দেখেছি তাকে আমি কিছুতেই মানুষ বলে স্বীকার করতে পারবো না, কারণ ওই রকম বিভীষণ মুখ নিয়ে কোনো মানুষ আজ পর্যন্ত এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। কিন্তু তাকেই আপনি হত্যাকারী বলে মনে করছেন কেন? সুন্দরবাবু খানিকক্ষণ চিন্তা করে বললেন, মনে করব না? না করতেও পারেন। তুমি এই কথা বলছো কেন? যাকে আমরা দেখেছি সে হত্যাকারী নাও হতে পারে। তুমি কি বলছো বলো তো? হয়তো যাকে আমরা দেখেছি সে হচ্ছে কোনো উন্মাদগ্রস্ত বাজে লোক। রাত বেরাতে বনে জঙ্গলে ঘুরে বেড়ানোই তার স্বভাব। হয়তো কোনো ভীষণ রকম ব্যাধির আক্রমণে তার মুখ ওরম ভয়ানকভাবে বিকৃত হয়ে গিয়েছে। কে বলতে পারে আসল হত্যাকারী এখনো এই গভীর রহস্যের অন্তরালে আত্মগোপন করে নেই? মানিক, তোমাকে প্রশংসা করতে আমি বাধ্য। তুমি আমার সামনে একটা নতুন চিন্তার খোরাক জুগিয়ে দিলে। ঠিকই বলেছ, ওই মন্দিরের আশেপাশে ভূত প্রেত যক্ষ রক্ষ নয়, কোনো বিকৃত মুখ উন্মাদগ্রস্ত মানুষ থাকলেও থাকতে পারে। আর তার উপস্থিতির সুযোগ নিয়েই হয়তো কোনো মানুষ অপরাধী এইসব হত্যাকাণ্ডের অনুষ্ঠান করছে। এইরকম সব কথাবার্তা বলতে বলতেই আরও খানিকক্ষণ কেটে গেল। তারপরেই সিঁড়ির উপর জাগলো পায়ের শব্দ। পায়ের শব্দ সিঁড়ি পার হয়ে দরজার সামনে এসে থামল। তারপরেই দেখা গেল জয়ন্তকে। জয়ন্তর মুখ, জামা কাপড় সমস্তই রক্তে আরক্ত, কিন্তু তার ঠোঁটে জেগে আছে একটা রহস্যময় হাসি। মানিক তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে ভীত ও বিস্মিত স্বরে বলল, জয়, জয়, তোমার একই চেহারা! তুমি কোথায় ছিলে? তোমার তোমার এমন দশা কে করেছে? জয়ন্ত ঘরের ভেতর ঢুকে এক জায়গায় বসে পড়ল। মানিক, চিন্তিত হইও না, কিন্তু ভগবানের দয়ায় আঘাত আমার বেশি লাগেনি। খানিকটা মাংস ছিঁড়ে গিয়েছে মাত্র। সুন্দরবাবু হতভম্ব হয়ে বললেন, জয়ন্ত, এই অবস্থায় তোমায় দেখে আমি যে কি বলবো আমি তো তাই বুঝতে পারছি না। আপনার কিছুই বলবার নেই সুন্দরবাবু, এইবার বলবার পালা হচ্ছে আমার। মানিক জয়ন্তর কাছে গিয়ে তার ক্ষতস্থান পরীক্ষা করতে করতে বলল, জয়, আগে তোমার রক্ত ধুয়ে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে এসো। মানিক, আগে আমার কথা শোনো। আমি বলছি তো আমার বিশেষ কিছুই হয়নি। বেশ, তুমি যা ধরবে তা ছাড়বে না জানি, তাহলে আগে তোমার কথাই বলো। জয়ন্ত বলতে লাগলো, মানিক, তুমি কিছু মনে করো না। তোমাকে কোনো কথা না বলেই আমি এখান থেকে চলে গিয়েছিলাম। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। কাল রাত্রের ব্যাপারের পর মানুষের দেহের অবস্থা যে কিরকম হয় সেটা আমার ধারণাতীত নয়। সেই জন্যই তোমাকে বিশ্রাম করবার অবসর দিয়ে আমি আবার বেরিয়ে পড়তে বাধ্য হয়েছিলাম। কোনো রকম বিপদের ভয় আমি করিনি, কারণ কালকের ব্যাপারের পর আমি মনে করতে পারিনি যে আর কোনো রকম নতুন বিপদের আশঙ্কা আছে।
আমার মনে ছিল কতগুলো খটকা। কাল রাতে যে চেহারা দেখেছিলাম তখন এখানকার ঘটনাগুলোকে অলৌকিক বলে মনে করবার যথেষ্ট কারণ ছিল। কিন্তু কিন্তু সেই অপার্থিব মূর্তির হাতে ছিল একগাছা লম্বা লাঠি। একথা তোমাদের মনে আছে তো? আরও একটা কথা নিশ্চয়ই তোমার স্মরণে থাকবে। প্রথম দিন ঘটনাস্থলে এসেই আমি মাটির উপর আবিষ্কার করি এমন কোনো মানুষের পদচিহ্ন যার হাতে ছিল একগাছা ফাঁপা লাঠি বা চোঙের মতো কোনো জিনিস। কালকে রাতের সেই অমানসিক মূর্তিটিকে আমিও হয়তো অমানসিক বলেই ধরে নিতে পারতুম যদি না তার হাতে সেই লম্বা লাঠি গাছা থাকতো। আমি এক দৃষ্টিতেই দেখে নিয়েছিলাম সেই লাঠি গাছা কোনো সাধারণ লাঠি নয়। লাঠির মতো দেখতে হলেও সেটা হচ্ছে আসলে অন্যরকম কোনো জিনিস। জেগে উঠেছিল আমার কৌতূহল। মানিক, তাই তুমি ঘুমিয়ে পড়লে আমি আর তোমার ঘুম ভাঙাবার কোনো রকম চেষ্টা না করেই শেষ রাত্রেই আবার বেরিয়ে পড়ল। এখান থেকে ঘটনাস্থলে যেতে না যেতেই পূর্ব দিকের আকাশে ফুটে উঠল উষার রাঙা হাসির লীলা। তারপর আবার সেই মন্দিরের চাতালে গিয়েই দাঁড়ালাম। মন্দিরের চাতালে দৃষ্টব্য কোনো কিছু সন্ধান না পেয়ে আবার ফিরে এলাম মন্দিরে যাবার সেই পথের উপরে, যেখানে উপরে উপরে 3টি নরহত্যা হয়েছে। তখন সূর্য উঠেছে, পথের উপরে আর কোনো অন্ধকারে নেই। যদিও দুপাশে জঙ্গলের ভিতরে অন্ধকারকে তার রাজত্ব থেকে কেউই বঞ্চিত করতে পারেনি, কারণ দুপুরবেলাতেও সে বনের ভিতর সূর্যের প্রবেশ নিষেধ। যেখানে পদচিহ্ন দেখেছিলাম আবার সেইখানে গিয়ে দাঁড়ালাম। সূর্যের আলোক পায়নি বলে সেখানকার মাটি এখনো কাঁচা অবস্থাতেই আছে। প্রথম দিনই সেখানকার মাটির উপরে কতগুলো পায়ের দাগ ছিল, সেটা আমি গণনাও করেছিলাম। কিন্তু আজ আমি দেখলাম সেখানে অনেকগুলো নতুন পায়ের ছাপ পড়েছে। তার মানে কাল শনিবারের রাতে এখানে এসে আবার কোনো লোক অপেক্ষা করছিল। আর শুধু পায়ের দাগ নয়, সেই সঙ্গে পেলাম পায়ের দাগের পাশে আবার ফাঁপা লাঠি বা চোঙের মতো কোনো জিনিসের ছাপ। তারপরেই আমার কি মনে হলো জানো? মনে হলো কোনো অদৃশ্য চক্ষু যেন নির্বিশেষে আমার পানেই তাকিয়ে আছে। তৎক্ষণাৎ সচমকে রিভলভার বার করে এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না, কারোর সাড়াও পেলাম না। সেখানকার জঙ্গল এমন ঘন যে প্রভাতেও মনে হলো আমি যেন রাত্রের অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে আছি। কোথাও কাউকে দেখতে না পেয়ে আবার চললাম মন্দিরের দিকেই। কিন্তু যেতে যেতে সন্দেহ জাগলো, আমার সঙ্গে সঙ্গে যেন আরও কেউ পাশের অন্ধকার জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে চলেছে। হাতের রিভলভারটা প্রস্তুত রেখেই আমি অগ্রসর হলাম। কোনো দিকে বনের পাতাও যদি একটু কাঁপে তক্ষুনি সেখানে আমি গুলি ছুড়ব। কিন্তু পথের উপরে রিভলভার ব্যবহার করবার কোনো দরকারই হলো না। ভাবলুম অদৃশ্য শত্রুকে দেখেছি, তা হয়তো আমার মনের ভুল। তাই আর কোনো দিকে দৃকপাত না করে চাতাল পেরিয়ে আবার সেই মন্দিরের ভেতরে গিয়ে ঢুকলাম। সেই ভয়ঙ্কর দেবী মূর্তি ঠিক একইভাবে দাঁড়িয়ে আছেন। তার নামে এ অঞ্চলে এত সব অসম্ভব বিজ্ঞাপন, অথচ আমি দেখলাম কোনো দুরাত্মার কল্পনার আদর্শে জড় প্রস্তরে গড়া কুৎসিত এক দানবী মূর্তি। আমি হিন্দু, আমি কিছুতেই মনে করতে পারি না যে যাকে আমি মা বলে ভালোবাসি, ভক্তি করি, তার মূর্তি হতে পারে এত হিংস্র, এত নিষ্ঠুর। দাঁড়িয়ে ভাবছি, হঠাৎ মন্দিরের তলায় ঝুলন্ত বাদুড়গুলো বিষম চঞ্চল হয়ে উঠল। তাদের ডানার ঝটপটানির শব্দে মন্দিরের ভেতরটা পরিপূর্ণ হয়ে গেল। মনে হলো যেন তারা কোনো আসন্ন বিপদের আশঙ্কায় ব্যস্ত হয়ে উঠেছে। উপর দিকে মুখ তুলে অবাক হয়ে তাকিয়ে আছি, আচম্বিতেই মনে হলো মন্দিরের ছাদটার একটা জায়গায় কেমন যেন দুলে উঠল। পর মুহূর্তেই দেখলাম যে ছাদের একটা অংশ সশব্দে ভেঙে পড়ছে। তাড়াতাড়ি একদিকে সরে গেলাম আমি, কিন্তু পারলাম না, নিজেকে সম্পূর্ণরূপে রক্ষা করতে পারলাম না আমি। মাথার উপরকার ছাদ নিচে নেমে এসে আমার মুখের খানিকটা মাংস আঁচড় দিয়ে বার করে নিয়ে সশব্দে মাটির উপরে এসে পড়ল। কিন্তু সেই অবস্থাতেই আমি দেখে নিয়েছি যে তোমাদের ওই ডাকাতকালীন মূর্তি বোধহয় ছাদের চাপে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। মনে হলো মন্দিরটা যেন এক্ষুনি ধসে পড়বে। বিদ্যুৎ বেগে বাইরে সেই চাতালে এসে দাঁড়ালাম আমি। তারপর লক্ষ্য করলাম মন্দিরের ছাদের খানিকটা অংশই ভেঙে পড়েছে। যখন ভাবছি এর কারণ কি, তখনই হঠাৎ শুনলাম মন্দিরের পেছনকার অরণ্যে একটা সন্দেহজনক শব্দ, যেন কে তাড়াতাড়ি ছুটে গভীরতর অরণ্যের দিকে চলে যাচ্ছে। আমি তখন মরিয়া হয়ে উঠেছি,
নিজের রক্তের আস্বাদ পেয়েছি, বুঝতে পারছি আমার মাথার উপর থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। তখনও আমার ক্ষতস্থান পরীক্ষা করিনি। ভাবলাম ভাবলাম হয়তো আমি আর বাঁচব না, কিন্তু দেখে নেব কে এখান থেকে ছুটে ওদিকে চলে যাচ্ছে। তড়িৎ বেগে এই কথাটাও মনে হলো, ওখান থেকে যে ছুটে চলে যাচ্ছে আমার মাথার উপরে ছাদ ভেঙে পড়বার কারণও হচ্ছে সেই। ঝোপঝাড়ের চাঞ্চল্য লক্ষ্য করে আমিও তীরের মতো সেই দিকেই ছুটে চললাম, এবং যেতে যেতেই আমার অটোমেটিক রিভলভার থেকে গুলি বৃষ্টি করতে রাখলাম ঘন ঘন। কিন্তু কিন্তু আমি বিফল হলাম। যাকে ধরবার বা মারবার চেষ্টা করছিলাম তাকে না পারলাম ধরতে, না পারলাম মারতে। তারপর আর কোনো কথাই বলবার নেই। হতাশভাবে আবার এখানে ফিরে আসতে বাধ্য হয়েছি। আজ মঙ্গলবারের প্রভাত। সুন্দরবাবু উচ্চস্বরে পাঠ করছেন একটা খবরের কাগজ। জয়ন্ত আর মানিক এক মনে তা শুনছে। এমন সময় এসে হাজির হলেন মহেন্দ্রবাবু। এসেই বললেন, সব খবর শুনেছেন বোধহয়। সুন্দরবাবু বললেন, কি খবর? আরে সেই অপয়া কালী মন্দিরের ছাদ তো ভেঙে পড়েছে। জয়ন্ত বলল, তাই নাকি? এতক্ষণ পরে মহেন্দ্রবাবু ভালো করে জয়ন্তর দিকে তাকালেন। তারপর চমকে উঠে বললেন, এ কি জয়ন্তবাবু, এ কি, এ আপনার মাথায় ব্যান্ডেজ বাঁধা কেন? জয়ন্ত একটু হেসে বলল, ওই একটা দুর্ঘটনায় মাথায় একটু সামান্য চোট লেগেছে। বলেন কি? আহা, ব্যস্ত হবেন না, বিশেষ কিছুই নয়, সামান্য আঘাত মাত্র। আরে কালী মন্দির ভেঙে পড়ার কথা তো আজ সকালেই আমি শুনেছি। ওদিকে তো কোনো লোক পা বাড়াতে সহজে ভরসা করে না। আজ সকালে একটা রাখাল ছেলে এসে খবর দিলে যে কালী মন্দিরের উপর দিকটা নাকি একেবারে অদৃশ্য হয়ে গেছে। তাই শুনে তো লোকজন নিয়ে তাড়াতাড়ি সেখানে ছুটে গেলুম। গিয়ে দেখলুম না, রাখালটা মিথ্যে বলেনি। মন্দিরের ছাদের খানিকটা গাছপালা শুদ্ধ ভেঙে পড়েছে। দেবীর মূর্তিও রাবিশের দ্বারা আবৃত। কিন্তু কি আশ্চর্য ব্যাপার মশাই, অত রাবিশের চাপেও দেবী মূর্তির বিশেষ কিছুই ক্ষতি হয়নি। জয়ন্ত আর মানিক পরস্পরের মুখের দিকে তাকালো, কিন্তু কেউ কোনো কথা বলল না। সুন্দরবাবু বললেন, আপনাদের দেবী বোধহয় এত সহজে মরতে রাজি নন। তিনি হয়তো আরো নরবলি চান। মহেন্দ্রবাবু শিউরে উঠে সভয় বললেন, আপনার অনুমানই সত্য বলে মনে হচ্ছে। কিন্তু ওসব কথা এখন থাক। আমি আজ এখানে কেন এসেছি জানেন? না বললে জানবো কেমন করে? আসলে আজকে রাত্রে আমার ওখানে আপনাদের আহার করতে হবে। নিমন্ত্রণ করলেও আপনারা নারাজ হন। আমি কিন্তু আজ কোনো আপত্তি শুনবো না, যেতে কিন্তু হবেই। জয়ন্ত বলল, মাফ করবেন মহেন্দ্রবাবু, এই ব্যান্ডেজ বাঁধা মাথা নিয়ে নিমন্ত্রণে যাত্রা করবার শখ অন্তত আমার নেই। সুন্দরবাবু বললেন, আমি একটা জিনিস লক্ষ্য করছি মহেন্দ্রবাবু, ঠিক বেছে বেছে শনি আর মঙ্গলবারই আপনি আমাদের নিমন্ত্রণ করছেন। মহেন্দ্রবাবু নীরবে একটুখানি রহস্যময় হাসি হাসলেন। মানিক বলল, আমার মনে একটা সন্দেহ জাগছে, প্রকাশ করে বলবো কি? সন্দেহ? কি সন্দেহ? আমার কি মনে হচ্ছে জানেন মহেন্দ্রবাবু, শনি আর মঙ্গলবারে আপনি বোধহয় নিমন্ত্রণ করতে আসেন সাংঘাতিক বিপদ থেকে আমাদের রক্ষা করবার জন্যই। অর্থাৎ? অর্থাৎ আপনি বোধহয় চান না শনি আর মঙ্গলবারে কৌতূহলী হয়ে রাত্রিবেলায় আমরা ওই মন্দিরের কাছে যাই, কারণ আপনি দেখেছেন ওই রকম কৌতূহলের ফলে ওখানে গিয়ে এর আগেই 3 জন লোকের জীবন গিয়েছে। মানিকবাবু, আপনি ঠিকই অনুমান করেছেন। আগে আমি ঠিক বিশ্বাস করতাম না যে এখানকার প্রবাদের মূলে আছে কোনো সত্য, কিন্তু এখন আমার সেই বিশ্বাস আর নেই। আবার কেউ বেপরোয়ার মতো ওই মন্দিরে গিয়ে আত্মহত্যা করে, এটা আমি চাই না। আমি মশাই শান্তিপ্রিয় লোক, তাই এই পল্লীগ্রামে এসেই শেষ জীবনটা নির্বিবাদে উপভোগ করতে চাই। আপনার সুবুদ্ধি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। শনি আর মঙ্গলবারে ওই মন্দিরের নামও আমি আর মনে আনবো না। আজ রাত্রিবেলায় আমি নিশ্চয়ই আপনার নিমন্ত্রণ রক্ষা করব। মানিকের কি মত? আমারও কোনো আপত্তি নেই। মহেন্দ্রবাবু দুঃখিত স্বরে বললেন, কিন্তু জয়ন্তবাবু বলছেন উনি নাকি আমার বাড়িতে যাবেন না। অদূর ভবিষ্যতে নিশ্চয়ই আমি একদিন আপনার নিমন্ত্রণ রক্ষা করব,
কিন্তু কিন্তু আজ আমার অবস্থা দেখছেন তো, এই অবস্থায় নিমন্ত্রণ রাখতে আমি অভ্যস্ত নই। কিন্তু সন্ধ্যের পরে এখানে একলা বসে থাকতে আপনার ভালো লাগবে? আপনি যদি আমার একটি অনুরোধ রক্ষা করেন, তাহলে আজকের সন্ধ্যাটা আমি একলা বসেই অনায়াসে কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বলুন কি অনুরোধ। আরে আরে আপনার সেই বিলেতি বর্মটি যদি দয়া করে আজ আমার এখানে পাঠিয়ে দেন, তাহলে একলা থাকতে আমার আর কোনো কষ্টই হবে না। মহেন্দ্রবাবু অত্যন্ত বিস্মিতভাবে বললেন, সেই বর্মটা, সেটা নিয়ে আপনি কি করবেন? সেই বর্ম আর শিরস্ত্রাণের কলকবজাগুলি আমি ভালো করে পরীক্ষা করে দেখতে চাই। ভারতবর্ষের অনেক রকম প্রাচীন বর্ম আমি পরীক্ষা করে দেখেছি, কিন্তু বিলেতি বর্ম পরীক্ষা করবার সুযোগ আমি আজ পর্যন্ত পাইনি। নতুন কিছু পেলেই তাকে নেড়েচেড়ে দেখবার জন্য আমার মনে এক অদম্য আগ্রহ জন্ম নেয়। আপনি কি আমার এই অনুরোধটি রক্ষা করতে পারবেন? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। আজ বিকেলেই বর্মটা আপনার কাছে পাঠিয়ে দেবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদের ভিখারি নই জয়ন্তবাবু, আপনারা তুষ্ট হলেই আমি আনন্দিত হব। তাহলে সুন্দরবাবু, মানিকবাবু, অন্তত আপনারা আজ সন্ধ্যার পর আমার দিনধামে পদার্পণ করতে রাজি আছেন তো? নিশ্চয় নিশ্চয়। তবে গেল মাসেই ডিসপেপসিয়া রোগ থেকে কোনো রকমে আমি আত্মরক্ষা করেছি, তাই ভোজ্য দ্রব্যের তালিকাটা বেশি দীর্ঘ না হলেই বাধিত হব। মহেন্দ্রবাবু হো হো করে হেসে উঠে বললেন, এই পল্লীগ্রামে দীর্ঘ তালিকার কথা ভেবে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ছোটোখাটো ভাজাভুজির কথা ছেড়ে দিই, তার উপরে আমি আয়োজন করেছি যৎসামান্য। এই দু একখানা অমলেট, দু একখানা মাছের ফ্রাই, দু একখানা ফাউল কাটলেট আর ফাউল রোস্ট, দু চারখানা লুচি আর যৎকিঞ্চিত পোলাওয়ের আয়োজন করেছি। আশা করি আপনাদের কোনো আপত্তি হবে না। সুন্দরবাবু গদগদ কণ্ঠে বলে উঠলেন, ফাউলে আমার আপত্তি নেই। ডাক্তার আমাকে রোজই ফাউল খেতে বলেছেন। ফাউল নাকি পেটে পড়লেই হজম হয়ে যায়। মানিক সুন্দরবাবুর দিকে চেয়ে মুখ টিপে হেসে উঠল। সুন্দরবাবুর ভয় হলো পাছে সে আবার কোনো বেফাঁস কথা বলে ফেলে, কিন্তু মানিক এ যাত্রা তাকে মুক্তি দিল। বাক্যবাণের দ্বারা আঘাত করার কোনো চেষ্টাই করল না। মহেন্দ্রবাবুর নিমন্ত্রণ রক্ষা করে সুন্দরবাবুর সঙ্গে মানিক যখন বাসায় ফিরে এলো, তখন রাত 12টা বেজে পার হয়ে গেছে। কিন্তু দোতলায় উঠে জয়ন্তর পাত্তা পাওয়া গেল না। তার শয্যা শূন্য। সুন্দরবাবু দুই ভ্রু কুঞ্চিত করে বললেন, এর মানে কি? মানিক জানত জয়ন্তর অভ্যাস। সে কখন কি করে কাক পক্ষেও টের পায় না। বিনা কারণে জয়ন্ত নিশ্চয়ই অদৃশ্য হয়নি। অতএব সে নিশ্চিন্তভাবেই বলল, জয়ন্ত বোধহয় একটু বেড়াতে গিয়েছে, আসুন আমরা শুয়ে পড়ি। সুন্দরবাবুর চোখে তখন ঘুম জড়িয়ে আসছিল। 4খানা অমলেট, 8খানা মাছের ফ্রাই, গোটা 10-12 চপ কাটলেট, 2খানা ফাউল রোস্ট, 16খানা লুচি আর 1 থালা পোলাও খাওয়ার পর কোনো মানুষই বেশিক্ষণ জেগে থাকতে পারে না। অতএব তিনি আর বাক্য ব্যয় না করে জামা কাপড় বদলে শয্যায় গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। গভীর রাতে হঠাৎ সুন্দরবাবুর ঘুম ভেঙে গেল। ধর্মর করে বিছানার উপর উঠে বসে তিনি শুনলেন তার ঘরের দরজার বাইরে কে যেন ঘন ঘন কঠিন আঘাত করছে। যেন কাঠে আর লোহায় ঠোকাঠুকি হচ্ছে। অত্যন্ত বিরক্ত হয়ে নিদ্রাজড়িত চোখে আলো জেলে দরজা খুলেই তিনি বিকট স্বরে আর্তনাদ করে উঠলেন। বিষম ভারী ভারী লৌহময় পা ফেলে ঘরের ভেতরে সে ঢুকল ভয়াবহ এক মূর্তি। বিস্ময় আর ভয়ে রুদ্ধবাক হয়ে সুন্দরবাবু পায়ে পায়ে যত পিছিয়ে আসেন, সেই মূর্তি ততই এগিয়ে আসে তাঁর দিকে। অবশেষে সুন্দরবাবু চিৎকার করে ডাকতে বাধ্য হলেন, মানিক! 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 ইতিমধ্যে মানিকেরও ঘুম ভেঙে গিয়েছিল।
সেও পাশের ঘর থেকে ছুটে বেরিয়ে এসে বলল। কি হয়েছে সুন্দরবাবু, ব্যাপার কি? আতঙ্কগ্রস্ত কণ্ঠে সুন্দরবাবু হাত তুলে অঙ্গুলি নির্দেশ করে বললেন, চেয়ে দেখো মানিক, চেয়ে দেখো, মহেন্দ্রবাবুর ওই বর্মটা জ্যান্ত হয়ে উঠেছে। হে আমি কোন দেশে এলুম রে বাবা, এখানে তো সবকিছুই দেখছি অলৌকিক। জীবন্ত বর্ম তার শিরস্ত্রাণটা খুলে ফেলল, আর তারপরেই আত্মপ্রকাশ করল জয়ন্তর সুপরিচিত মুখ। সুন্দরবাবু হতভম্ব হয়ে বলে উঠলেন, তুমি জয়ন্ত? হ্যাঁ সুন্দরবাবু, মৃত বর্মের ভিতর আমি হচ্ছি জ্যান্ত জয়ন্ত। এখনো আর কোনো সন্দেহ আছে নাকি? এই বলে জয়ন্ত একে একে বর্মের অন্যান্য অংশগুলো নিজের দেহের ওপর থেকে খুলে ফেলতে লাগলো। মানিক এতক্ষণ ফ্যাল করে তাকিয়েছিল জয়ন্তর দিকে। এখন 2 পা এগিয়ে এসে সে জিজ্ঞেস করল, জয়, এই আবার কি ব্যাপার? তোমার এ কি অদ্ভুত শখ? এই নিশুতি রাতে ওই সেকেলে ভারী বর্মটা পরে তুমি বেড়াতে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? জয়ন্ত একখানা চেয়ারের ওপর বসে পড়ে বলল, ডাকাতে কালীর ভাঙা মন্দিরে। আবার তুমি সেখানে গিয়েছিলে? হ্যাঁ মানিক। কিন্তু কেন? আজ যে মঙ্গলবারের রাত্রি, আজ নাকি ডাকাতে কালী জাগ্রত হন। এ কথা কি ভুলে গিয়েছো? মানিক রেগে উঠে বলল, ওই বিপজ্জনক জায়গায় বারবার তুমি তুমি একলা যাতায়াত করছো? এরকম দুঃসাহস অত্যন্ত অন্যায়। আহ মানিক, তুমি নিশ্চিন্ত হও, আমার দুঃসাহসের মধ্যে সুযুক্তির অভাব নেই। এই সেকেলে বর্মটা এই কালেও দুর্ভেদ্য। তার উপরে আমি আধুনিক আগ্নেয়াস্ত্রের সাহায্য নিতেও ভুলিনি। অনেক ভেবেচিন্তেই আমি আজ আবার সেই মন্দিরের দিকে গিয়েছিলাম। সুন্দরবাবু 2 চোখ বিস্ফারিত করে বললেন, বলো কি, ওই ভারী বর্মটা পরে হাঁটতে তোমার জিভ বেরিয়ে পড়েনি? না, জীব আমার মুখের ভিতরেই ছিল। যে বর্ম পরে মানুষ একদিন যুদ্ধযাত্রা করতে পেরেছে, সেটা পরে আজ আমি মন্দির যাত্রা করতে পারবো না কেন? আমিও কি মানুষ নই? সেখানে গিয়ে আজও নতুন কিছু দেখতে পেয়েছো নাকি? তা পেয়েছি বই কি। মানিক আগ্রহ ভরে বলল, আজ আবার কি দেখেছো জয়ন্ত? বর্মটাকে আমি কোনো বাজে খেয়ালের বশবর্তী হয়ে মহেন্দ্রবাবুর কাছ থেকে চেয়ে আনিনি। আমার উদ্দেশ্য প্রথম থেকেই স্থির হয়েছিল। তোমরা চলে যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এখানেই অপেক্ষা করলাম। তারপর বর্মটাকে পরে যখন বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালাম, আকাশপথ থেকে অদৃশ্য হয়েছে তৃতীয়ার ক্ষীণ চন্দ্রকলা। কিন্তু চাঁদ অস্ত গেলেও শনিবার রাত্রের মতো আজকের পৃথিবীও তেমন অন্ধকারের নিবিড়তায় আচ্ছন্ন হয়েছিল না। কিন্তু মন্দিরের কাজটা আজকেও তেমনই পৃথিবী ছাড়া এক অভিশপ্ত স্থানের মতোই দেখাচ্ছিল। আমি ধীরে ধীরে মন্দিরের প্রধান পথটার উপরে গিয়ে দাঁড়ালাম। আগে থেকে স্থির করে রেখেছিলাম আজ এই বিপজ্জনক পথ দিয়েই মন্দিরের ভেতরে প্রবেশ করবার চেষ্টা করব। যে কোনো মুহূর্তে যে কোনো বিপদের জন্যই প্রস্তুত হয়ে রিভলভারটাকে আমি বাগিয়ে ধরেছিলাম। বলাই বাহুল্য, আমার আপাদমস্তক বর্ম দিয়ে ঢাকা থাকলেও আমার দৃষ্টিপথ ছিল সম্পূর্ণ মুক্ত। সমস্তই আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। অবশ্য এই অন্ধকারে যতটুকু স্পষ্ট দেখা যায় ততটাই। তারপর সেই সাংঘাতিক জায়গাটার কাছে এসে পড়লাম, যেখানে বারবার মানুষের প্রাণবায়ু দেহত্যাগ করে পালিয়ে গেছে চিরনিদ্রার দেশে। চারিদিক স্তব্ধ, এমনকি বাতাসও যেন হঠাৎ ঘুমিয়ে পড়ে গাছপালাগুলোকে একেবারে নিঃসার করে দিল। ঠক করে একটা শব্দ হলো আমার বর্মের উপরে, বাম দিকে। যদিও আমি কিছুই অনুভব করতে পারলাম না, তবুও সেই শব্দ শুনে আমার আর বুঝতে দেরি হলো না যে একটা কোনো জিনিস এসে আঘাত করেছে আমার বর্মকে। পর মুহূর্তেই অটোমেটিক রিভলভার থেকে গুলির পর গুলি ছুটতে ছুটতে তাড়াতাড়ি গিয়ে ঢুকলাম অরণ্যের সেই নির্দিষ্ট ঝোপের ভিতরে, যেখানে দেখেছিলাম সেই ফাঁপা লাঠির দাগ এবং সেই পদচিহ্ন। টর্চের আলো জ্বেলেও আজও কাউকে দেখতে পেলাম না। বনের ভিতরে শুনলাম খালি অতি দ্রুত পদধ্বনি। পায়ের শব্দের দিকে আরও গোটা কয়েক গুলি নিক্ষেপ করে আমি আবারও পথের উপরেই এসে দাঁড়ালাম। তারপর পথের দিকে আলোকপাত করে খুঁজে পেলাম একটা অতি তুচ্ছ জিনিস। সেই জিনিসটা কুড়িয়ে নিয়ে আমি আবার বাসায় ফিরে এসেছি। সুন্দরবাবু জিজ্ঞেস করলেন, সেই জিনিসটি কি জয়ন্ত? সেটিকে 2 আঙ্গুলে ধরে জয়ন্ত নিজের হাতখানা সুন্দরবাবুর দিকে বাড়িয়ে দিল। ওটা তো দেখছি খুব সরু লিকলিকে একগাছা কাঠি।
কাঠি বটে। সুন্দরবাবু ফস করে হাত বাড়িয়ে কাঠিটা ধরতে গেলেন। দেখি দেখি। জয়ন্ত চট করে হাত সরিয়ে নিয়ে বলল, আহ, সাবধান সুন্দরবাবু, এই কাঠিটি হচ্ছে কেউটে সাপের মতো বিষাক্ত। সুন্দরবাবু লাফিয়ে উঠে বললেন, বলো কি হে? হ্যাঁ সুন্দরবাবু, এটি কোনো সাধারণ কাঠি নয়। শনি মঙ্গলবারের রাত্রে এইখানে 3 জন লোকের মৃত্যু হয়েছে এই রকমই মারাত্মক কাঠির আঘাতেই। কাঠি দিয়ে নরহত্যা? বাবা, এমন বেয়ারা কথা তো কখনো শুনিনি। আর এটাকে কাঠি বা বলছি কেন, এটা হচ্ছে কাঠের তৈরি বিষাক্ত শলাকা ছাড়া আর কিছুই নয়। এর উপরে খানিকটা টিনের পাতও আছে। আমি মেপে দেখেছি, লম্বায় এটি 9 ইঞ্চি আর বের হচ্ছে 1 ইঞ্চির 10 ভাগের 1 ভাগ। প্রচ্ছন্ন হত্যাকারী এই শলাকা নিক্ষেপ করে আজ আমাকেও দুনিয়া থেকে সরাবার চেষ্টাই করেছিল, কিন্তু আমার বর্ম ব্যর্থ করে দিয়েছে তার সেই চেষ্টাকে। আজ আমার উপর যে আক্রমণ হবে এটা মোটামুটি আমি জানতামই, তাই ঘটনাস্থলে গিয়েছিলুম এই লোহার বর্ম পরিধান করে। যাক, রহস্যের এই দিকটা তাহলে পরিষ্কার হলো। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে শনি মঙ্গলবারে যে কাণ্ডগুলো ঘটছে তার মধ্যে অলৌকিক কিছুই নেই। তবু অনেকগুলো জিজ্ঞাসার কোনো জবাব পাওয়া যাচ্ছে না ভায়া। ধরো, প্রথম জিজ্ঞাসা হচ্ছে, কেবল শনি আর মঙ্গলবারেই অপরাধী এখানে নরহত্যা কেন করে? অপরাধী যে অন্য অন্য বারেও মানুষ মারতে চায় সেই প্রমাণ তো আমরা পেয়েছি। বলে যাচ্ছেন কেন? আমার মাথার উপরে পরপর মন্দিরের ছাদটাকে ফেলে অপরাধী কেমন আমাকে বধ করতে চেয়েছিল? সেই দিনটা তো ছিল রবিবার। তা তো বটেই, মনে পড়েছে। কিন্তু আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর কোথায়? এইসব হত্যার উদ্দেশ্য কি? অপরাধীকে গ্রেপ্তার করলেই তার উদ্দেশ্য আবিষ্কার করতে খুব একটা বিলম্ব হবে না। তাহলে তৃতীয় প্রশ্ন করছি, অপরাধী কে? সে তো এখনো অগাধ জলের মকরের মতন অতলে ডুবে আছে। জয়ন্ত উঠে দাঁড়িয়ে বলল, অপরাধী যে কে সে বিষয়ে আমি খানিকটা আন্দাজ করতে পেরেছি, আর আমার অনুমান সত্য কিনা কাল সকালেই সেটা জানতে পারবো। আপাতত চলুন, নিদ্রা দেবীর আরাধনার সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। আসুন। পরের দিন খুব ভোরবেলায় ঘুম ভেঙে জেগে উঠেই সুন্দরবাবু দেখলেন সাজ পোশাক পরে ঘরের ভেতর দাঁড়িয়ে রয়েছে জয়ন্ত আর মানিক। জয়ন্ত বলল, আহ, আরে মশাই, আপনাকে ডেকে ডেকে আমার গলা যে ভেঙে গেল, কিন্তু আপনার নাক ডাকা যে বন্ধই হতে চাই না কিছুতে। মানিক বলল, তুমি ভুল বললে জয়ন্ত। আমাদের গলা সুন্দরবাবুকে ডাকছিল না সুন্দরবাবুর নাক ডাকছিল আমাদের, সেটা আগে স্থির হোক। উফ, ধন্যী সুন্দরবাবু, হিপোপটেমাসের নাকও বোধ হয় এমন উচ্চস্বরে ডাকতে পারে না। সুন্দরবাবু ঘাড় নাড়তে নাড়তে বললেন, মানিক, সকাল বেলাতেই তুমি একটা অপয়া জানোয়ারের সঙ্গে আমার তুলনা করছো? হ্যাঁ, কখনো নয়। হিপোপটেমাস যে একটা অপয়া জীব, আগে সেইটা আপনি প্রমাণ করুন। সুন্দরবাবু শয্যা ত্যাগ করে উঠে এলেন, বললেন, প্রমাণ আমি কিছুই করতে চাই না। আমার ইচ্ছা, দয়া করে তুমি এবার স্তব্ধ হও। আহ, এসব বাজে কথা আমার এখন একদমই ভালো লাগছে না। সুন্দরবাবু, আপনি চটপট হাত পা মুখ চোখ ধুয়ে যাবার জন্য প্রস্তুত হন। কেন এত তাড়া কিসের? এখান থেকে কলকাতার প্রথম ট্রেন ছাড়ে বেলা 8টার সময়। তাতে তোমারই বা কি, আমারই বা কি? আমরা সরকারের চাকর নই, আমাদের হয়তো কিছুই এসে যায় না, কিন্তু তাড়াতাড়ি না করলে পরে হয়তো আপনাকেই অনুতাপ করতে হবে। মানে? কলকাতার প্রথম ট্রেন যখন ছাড়বে তখন স্টেশনে হাজির থাকা দরকার। তোমার এই কথাটাও যেন কেমন হেয়ালির মতো শুনতে হলো না? জয়ন্ত কিঞ্চিত বিরক্তির স্বরে বলল, আহ, সুন্দরবাবু, প্রত্যেক কথায় কথায় আমি আর এত জবাবদিহি করতে পারবো না। কালকেই আপনাকে বলেছি আমি যা অনুমান করেছি তার সত্য কিনা আজ পরীক্ষা করে দেখব। আমি আর মানিক আগেই স্টেশনের দিকে চললাম, কারণ যথেষ্ট দেরিও হয়ে গেছে। ইচ্ছা করেন তো আপনি পরের স্টেশনে গিয়ে আমাদের সাথে যোগ দিতে পারেন। যদি যান তো দয়া করে 2-1 চৌকিদার নিয়ে যেতে ভুলবেন না। হতভম্ব সুন্দরবাবু বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। জয়ন্ত আর মানিক দ্রুতপদে ঘর থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু আপন মনেই বললেন,
দুজন চৌকিদার নিয়ে যেতে বলল কেন? জয়ন্ত কি তাহলে রহস্যভেদ করে ফেলেছে? স্টেশনে গিয়ে কাউকে কি গ্রেফতার করতে হবে? না, কিছুই বোঝা যাচ্ছে না। এই জয়ন্ত ছোকরাটা পেটের কথা মোটেই ভাঙতে চায় না। এই হচ্ছে এর একটা মস্ত দোষ। দেখছি আমারও না গিয়ে উপায় নেই, কিন্তু এসব ধুমধারাক্কা আমার আর পোষায় না। ধুর, ভোরবেলায় উঠে কোথায় 2-3 পেয়ালা চা আর জল খাবার খাবো? না, ছোট এখন ঘোড়ার মতো স্টেশনের দিকে, তাও আবার ডাবল চৌকিদার। কেন রে বাবা, হঠাৎ চৌকিদার কেন দরকার হলো? জয়ন্ত আর মানিক স্টেশনের ভেতর গিয়ে ঢুকতে না ঢুকতেই ট্রেন এসে হাজির হলো সশব্দে। মানিক কৌতূহলী কণ্ঠে বলল, জয়ন্ত, এখনো তুমি আমাকে কিছু বলনি। ব্যাপারখানা কি? কেন আমরা এত তাড়াতাড়ি স্টেশনে এলাম? মানিক, তুমিও সুন্দরবাবুর ভূমিকায় অভিনয় করবার চেষ্টা করছো দেখছি। ট্রেনের ওই দিকে ছুটে যাও, আমি যাচ্ছি এই দিকে। আমরা এখানে দেখতে এসেছি মহেন্দ্রবাবুর ড্রাইভার কলকাতার দিকে যাবার চেষ্টা করছে কিনা, অর্থাৎ সে এখান থেকে পালাতে চায় কিনা। দুজনেই দ্রুত পদে দুদিকে ধাবমান হওয়ার উপক্রম করল, কিন্তু তার পর মুহূর্তে দুজনেই দেখতে পেল যার খোঁজে তারা এসেছে মহেন্দ্রবাবুর সেই ড্রাইভারই টিকিট ঘর থেকে বেরিয়ে তাদের সামনে এসে আবির্ভূত হল। জয়ন্ত সানন্দে চাপা গলায় বলল, মানিক, আমার অনুমানই সত্যি। আমি কালকেই আন্দাজ করতে পেরেছিলাম ওই লোকটা আজ এখান থেকে সরে পড়বারই চেষ্টা করবে। ওই দেখো, ওই লোকটাও আমাদের দেখতে পেয়েছে। লক্ষ্য করছো কি? ওর মুখের ভাবটা কিরকম ম্লান হয়ে গেল। চলো আমরা ওর দিকেই অগ্রসর হই। ওই লোকটা বর্ণীয়র বাসিন্দা বটে, কিন্তু এখানে এসে বাংলা শিখেছে, সুতরাং ওর সাথে কথা কইতে কোনো অসুবিধাই হবে না। জয়ন্ত আর মানিক দুজনেই লোকটার কাছে দ্রুত পায়ে এগিয়ে গেল। জয়ন্ত বলল, আরে, তুমি মহেন্দ্রবাবুর ড্রাইভার না? লোকটি বলল, হ্যাঁ হুজুর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তোমার নাম তো আলী। হ্যাঁ হুজুর। তা তুমি এত সকালে স্টেশনে এসেছো যে? আমাকে কলকাতায় যেতে হবে হুজুর। কলকাতায় কেন? সেখানে আমার একটা জরুরি কাজ আছে হুজুর। মহেন্দ্রবাবুর কাজ নয়, মানে তোমার কাজ? হ্যাঁ হুজুর, আমারই কাজ। তুমি চলে গেলে মহেন্দ্রবাবুর কোনো অসুবিধা হবে না? তার কি আরো ড্রাইভার আছে? না হুজুর, তবে আমি বাবুজির কাছ থেকে ছুটি নিয়ে আসছি। ঠিক সেই সময় শোনা গেল ট্রেন ছাড়ার ঘণ্টার ধ্বনি। আলী দ্রুত পায়ে ট্রেনের দিকে অগ্রসর হলো, কিন্তু জয়ন্ত আরো তাড়াতাড়ি এগিয়ে তার পথ রোধ করে দাঁড়িয়ে বলল, শোনো আলী। আলী জয়ন্তকে সামনে থেকে ঠেলে সরিয়ে দেবার চেষ্টা করে বলল, হুজুর হুজুর, এখন এখন কিছু শোনবার সময় নেই আমার। গাড়ি ছেড়ে দেবে, এখনই ছেড়ে দেবে। বেশ, তো তুমি পরের গাড়িতে যেও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার আর কোনো কথা শোনার সময় নেই হুজুর। পরের গাড়িতে গেলে আমার চলবে না। আপনি আপনি সরুন, আপনি আমার পরের গাড়িতে গেলে চলবে না হুজুর। আলীর চোখে মুখে ফুটে উঠল বিদ্রোহের ভাব। জয়ন্ত এটাই আশা করেছিল। সে কঠিন কণ্ঠে বলল, আলী, তোমাকে পরের গাড়িতেই যেতে হবে। আগে তুমি আমার কথা শোনো। বাবুজি, আপনি কি জোর করে আমাকে ধরে রাখতে চান? যদি বলি তাই চাই। হঠাৎ আলীর দেহ সোজা হয়ে উঠল, আর সঙ্গে সঙ্গেই সে 2 হাত মুষ্টিবদ্ধ করে জয়ন্তর দিকে এগিয়ে দিল তীব্র বেগে। জয়ন্ত অসতর্ক ছিল না, কিন্তু সে কোনো রকম কোনো ব্যস্ততাই দেখালো না। অত্যন্ত শান্ত এবং সহজভাবেই আলীর মুষ্টিবদ্ধ হাত দুটো নিজের মুঠোর মধ্যে ধরে বলল, কি বাপু, এইবার এইবার পারো তো তুমি আমার হাত এড়িয়ে যাও, দেখি। সঙ্গে সঙ্গেই আলীর হাতের মণিবন্ধের ওপর জয়ন্তর হাতের চাপ লোহার মতো কঠিন হয়ে উঠল। জয়ন্তর সঙ্গে যাদের আগে পরিচয় আছে তারা জানেন তার অমানসিক শক্তির কথা। তার হাতের টানে লোহার গড়াদও বেঁকে যায় সীসার দণ্ডের মতন।
সুতরাং আলীর অবস্থা যে কিরকম হলো এখানে তা বিশেষ করে উল্লেখ করবার কোনো প্রয়োজন নেই। আলী বিকৃত মুখে আর্তস্বরে বলে উঠল, হুজুর হুজুর ছেড়ে দিন হুজুর, ছেড়ে দিন। আহ, ছেড়ে দিলে তুমি পালাবার চেষ্টা করবে, আমি তোমাকে ছাড়ছি না। কেন আপনি আমাকে ধরে রাখার চেষ্টা করছেন হুজুর? কেন? আহ, উহ, উহ, তোমাকে কতগুলো কথা জিজ্ঞাসা করতে চাই। গাড়ি তখন ধীরে ধীরে স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। আলী হতাশভাবে বলল, গাড়ি ছেড়ে দিল। বলুন আপনি কি জানতে চান হুজুর? রতনপুরে এসে ব্লো পাইপ ব্যবহার করেছো কেন? আলীর চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটে উঠল। সে বলল, কি বলেন হুজুর? আমি ব্লো পাইপের কথা বলছি। সে আবার কি হুজুর? ও, তুমি বুঝি ব্লো পাইপের নাম শোনোনি? আচ্ছা, তুমি তো বর্নিওর লোক, সুম্পিটানের নাম শুনেছ তো? সুম্পিটান? আলী, আমাদের সঙ্গে আর ন্যাকামো করো না। বর্নিওতে আমরাও গিয়েছি, সেখানকার সুম্পিটানের নাম জানে না এমন লোক কেউ আছে কি? হুজুর কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ, আমি না হয় তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সুম্পিটান হচ্ছে সুদীর্ঘ লাঠির মতো একটা জিনিস, যার ভিতরে হচ্ছে ফাঁপা। তার এক মুখে থাকে অনেক সময় বর্ষার ফলক, তখন তাকে অনায়াসেই বর্ষার মতোই ব্যবহার করা চলে। কিন্তু তার ভিতরে থাকে সাগু কাঠে তৈরি একটা 9-10 ইঞ্চির সূক্ষ্ম শলাকা, আর সেই শলাকাতে মাখানো থাকে ইপো গাছের তীব্র বিষ। তার যে মুখে বর্ষার ফলক নেই, সেই মুখে মুখ দিয়ে জোরে ফু দিলে ভেতরকার শলাকাটি তীরের বেগে বহুদূর ছুটে গিয়ে লক্ষ্যভেদ করবে। তারপর কোনো জীবজন্তুর দেহে গিয়ে সেই শলাকা যখন বিদ্ধ হয়, তখন তার জীবনের আর কোনো আশাই থাকে না। কেমন, এইবার সুম্পিটান কাকে বলে বুঝতে পেরেছ কি? আলী কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জয়ন্ত বলল, আলী, তুমি আমাকে ফাঁকি দেবার চেষ্টা করো না। আমি বেশ জানি তুমি এই বিষাক্ত শলাকা ছুঁড়ে 3 জন মানুষকে হত্যা করেছো। তারপর তুমি কালী মন্দিরের পরপর ছাদ কোনো রকমে ফেলে দিয়ে আমাকেও জমালয়ে পাঠাবার চেষ্টা করেছিলে। আর কেবল তাই নয়, তারপর তুমি আমাকে লক্ষ্য করে শলাকাও ত্যাগ করেছিলে। কিন্তু আমি আন্দাজে প্রস্তুত হয়েছিলাম। সাগু কাঠের সেই শলাকা আমার বর্মের উপরে ইপো গাছের বিষ ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে। আর তার আগেও গেল অমাবস্যার রাতে মন্দিরের চাতালে দেখেছিলাম তোমার আরেক অপার্থিব মূর্তি। মূর্খ, আমি অত সহজে ভুলবার ছেলে? আমি বেশ বুঝতে পারছি সেই রাত্রে তুমি মুখে পড়েছিলে একটা অতি কদর্য মুখোশ। কে? আমি ঠিক বলছি না? আলী হঠাৎ মাটির উপর হাঁটু গেড়ে বসে কাতর স্বরে বলে উঠল, হুজুর হুজুর আপনি যখন সব জানেন তখন আমাকে আর এত কথা কেন জিজ্ঞেস করছেন হুজুর? সব কথা হয়তো আমি এখনো জানতে পারিনি, তাই তোমাকে গোটা কয়েক প্রশ্ন করতে চাই। মিথ্যে উত্তর দিও না, কারণ মিথ্যে উত্তরে আমি ভুলবো না। হুজুর আমার মিথ্যা বলার কিছু নাই, আপনি যা করতে চান করুন করুন হুজুর। কেন তুমি নরহত্যা করো? সে কথা কি বলতে হবে হুজুর? আপনি কি এখনো বুঝতে পারেননি? খানিক খানিক বুঝতে পেরেছি বই কি, কিন্তু এইসব নরহত্যার ফলে তোমার কি লাভ? বিশ্বাস করুন আমার কোনো লাভই নাই। আচ্ছা, আমি তোমার কথায় বিশ্বাস করছি, কিন্তু তুমি তোমার অপরাধ স্বীকার করছো তো? অস্বীকার করবার আর তো কোনো উপায় নেই হুজুর, কোনো উপায় নেই। এমন সময় দেখা গেল দুজনের বদলে 4 জন চৌকিদারের সঙ্গে সুন্দরবাবু তার বিপুল ভুঁড়ি নিয়ে হাঁসফাঁস করতে করতে স্টেশনের ভেতর প্রবেশ করছেন অত্যন্ত দ্রুত পায়ে। জয়ন্ত আর মানিকের সঙ্গে আলীকে দেখেও সুন্দরবাবু প্রথমটা কিছুই বুঝতে পারলেন না। বললেন, ট্রেন তো ছেড়ে দিয়েছে দেখছি, তো তোমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যারেন্ডা ভাজছ কেন? জয়ন্ত বলল, আলীর সাথে একটু গল্প টল্প করছি। বটে, তো এখন আমাকে কি করতে বলো? আপনিও আলীর সঙ্গে একটু আলাপ টালাপ করুন না। এই জন্যই কি আমাকে এখানে আসতে বলেছো? ঠিক তাই। এই, এটা কোন দেশি ঠাট্টা? মোটেই ঠাট্টা নয়। সুন্দরবাবু কটমট করে তাকালেন জয়ন্তর মুখের দিকে। জয়ন্ত হেসে ফেলে বলল,
সুন্দরবাবু, আমরা আলীর সাথে দেখা করবার জন্যই তো স্টেশনে এসেছি। সুন্দরবাবু চমকে উঠলেন। হ্যাঁ, মানে আলীকে জিজ্ঞেস করলেই আপনি শনি মঙ্গলের গুপ্ত কাহিনী শুনতে পাবেন। হ্যাঁ আলী, এই কথা কি সত্যি? আলী হেঁট মুখে চুপ করে রইল। জয়ন্ত বলল, চলুন, আলীকে নিয়ে আমরা মহেন্দ্রবাবুর কাছে যাই। তার কাহিনীটা মহেন্দ্রবাবুকেও শোনানো ভীষণ দরকার। আলী সংকুচিতভাবে বলল, বাবুজির কাছে কি আমাকে না নিয়ে গেলেই নয়? হুম, না, তোমার কীর্তির কথা শুনে তোমার মনিক কি বলেন সেটাও আমাদের জানা দরকার। জয়ন্ত, মানিক ও সুন্দরবাবু সকলে যখন মহেন্দ্রবাবুর বাড়ির বাগানের ভিতর প্রবেশ করলেন, তখন তিনি বাগানের কাজে ব্যস্ত। জয়ন্তর দিকে তাকিয়ে মহেন্দ্রবাবু সহাস্যে বললেন, এ কি, এই যে মেঘনা চাইতেই জল! আপনি তো এসেছেন অনাহুত অতিথির মতো। তারপরেই দলের আর সবাইকে দেখে তার মুখে ফুটে উঠল অধিকতর বিস্ময়ের রেখা। জয়ন্ত বলল, আলীকে দেখে অবাক হয়ে গেলেন বুঝি? তা একটু হয়েছে বই কি। কেন? আমার কাছে ছুটি নিয়ে আলী আজ সকালের গাড়িতেই কলকাতায় যাবে বলেছিল। আলীর আজ কলকাতায় যাওয়া হলো না। ও, তাই নাকি? আলী বোধহয় এই জীবনে আর কখনো কলকাতায় যাওয়ার সুযোগও পাবে না। আচ্ছা, কেমন করে জানলেন? আলীর কাহিনী শুনলে আপনিও ওই কথাই বলবেন। মহেন্দ্রবাবু একবার আলীর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন। আলীর মুখে ভাবান্তর নেই। জয়ন্ত বলল, তাহলে এইবার তোমার কাহিনী আমরা সবাই মিলে আরও একবার শুনবো। মহেন্দ্রবাবু হাসতে হাসতে বললেন, ও বাবা, তাহলে আলীরও এমন কাহিনী আছে যা আমি জানি না। বেশ বেশ, আমি শুনতে রাজি, কিন্তু আপনাদের তো একটু অপেক্ষা করতে হবে। দেখছেন না আমার হাতে লেগে আছে মাটি আর কাদা। বাড়ির ভিতরে গিয়ে আগে হাত দুটো ধুয়ে ভদ্রলোক হয়ে আসি, কি বলেন? মহেন্দ্রবাবু প্রস্থান করবার উপক্রম করলেন। জয়ন্ত তার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলল, হাত ধোবার জন্য অতটা ব্যস্ত হবেন না মহেন্দ্রবাবু। মহেন্দ্রবাবু ভ্রু কুঁচকে বললেন, এই কথা কেন বলছেন? কারণ আলীর কাহিনী শোনবার আগে আপনাকে আমার কাহিনীও শুনতে হবে। ও, আপনারও কাহিনী আছে বুঝি? বেশ, হাত ধুয়ে এসে তাও শুনবো। হুম, মানে? হাত না ধুয়েই আপনাকে আমার কাহিনীটা শুনতে হবে। এই যে অভদ্র আবদার! এখন ভদ্রতা করতে গেলে যে পরে পস্তাতে হবে। কি বলছেন? এখন বাড়ির ভিতরে হাত ধুতে গেলে আপনাকে আর খুঁজে পাবো না। আমি কি কর্পূর যে উবে যাব? আপনার সঙ্গে আর কথা কাটাকাটি করতে পারবো না। এইখানেই চুপ করে দাঁড়িয়ে থেকে আমার কথা শুনুন। আচম্বিতে পেছন থেকে একটা গোলমাল উঠল। সুন্দরবাবুর গলা পাওয়া গেল। এই এই, ধর ধর ধর, পাকড়ো পাকড়ো, আসামি পালাচ্ছে, পাকড়ো! জয়ন্ত চমকে ফিরে দেখল বাগানের ফটকের দিকে আলী দৌড় মেরেছে হরিণের মতন, আর তার পেছন পেছন ছুটছে চৌকিদাররা মানিক আর সুন্দরবাবু। তারপরেই সে মুখ ফিরিয়ে দেখল মহেন্দ্রবাবুও ধাবিত হয়েছেন নিজের বাড়ির দিকে। জয়ন্ত তাকে অনুসরণ করতে দেরি করল না। মহেন্দ্রবাবু বাড়ির ভেতর ঢুকে পড়লেন, পেছন পেছন জয়ন্ত। মহেন্দ্রবাবু দোতলায় উঠে একখানা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন সশব্দে। বন্ধ দ্বারের ওপর গিয়ে জয়ন্ত ধাক্কা মারল। কয়েকবার ধাক্কা মারার পরেই দরজা সশব্দে খুলে গেল। জয়ন্ত দেখল ঘরের ঠিক মাঝখানে একটা সোফার উপর বসে মহেন্দ্রবাবু হাসছেন শিশুর মতো, সেই সরল হাসি। জয়ন্ত তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল, বলল, মহেন্দ্রবাবু, অতঃপর? অতঃপর? অতঃপর কি? অতঃপর ধরা দেবেন না আরো কিছু কারদানি দেখাবেন? মহেন্দ্রবাবু নীরবে হাসতে লাগলেন। ও হাসি দেখে আমি আর ভুলবো না। কি কি করবেন? কি করবেন জয়ন্তবাবু? আপনাকে গ্রেপ্তার। পারবেন? গ্রেপ্তার তো করেইছি, এখনো পালাবার আশা রাখেন?
দেখি বই কি জয়ন্তবাবু। বটে। হ্যাঁ, ওই দেখুন, ওহ, ওই ওই দেখুন। মহেন্দ্রবাবু মেঝের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। জয়ন্ত হেঁট হয়ে দেখল সেখানে পড়ে আছে একটা খালি শিশি। আপনি আপনি বিষ খেয়েছেন? ঠিক ঠিক। মহেন্দ্রবাবুর দুই চোখ বুজে এলো। তিনি সোফার উপর এলিয়ে পড়লেন। মহেন্দ্রবাবু, মহেন্দ্রবাবু! ক্ষীণ কণ্ঠে ম্লান হেসে মহেন্দ্রবাবু বললেন, তোমরা আমাকে আমাকে ধরতে পারবে না। এই এই আমি পালালুম, এই এই আমি পালালুম। ঘরের ভেতর যখন সুন্দরবাবু আর মানিকের আবির্ভাব হলো, মহেন্দ্রবাবু তখন ইহলোক ত্যাগ করেছেন। তাদের দেখে জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মহেন্দ্রবাবু বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। ধরতে পারলাম না ওকে। মানিক, আলী ধরা পড়েছে? পড়েছে। ও বলে নিজে পালাবার জন্য পালায়নি, আমাদের অন্যমনস্ক করে মহেন্দ্রবাবুকে পালাবার সুযোগ দেবার জন্যই সে নাকি পলায়নের চেষ্টা করেছিল। খুব সম্ভব সে মিথ্যা বলেনি। মহেন্দ্রবাবু নিজেই বলেছেন আলী এমন প্রভুভক্ত যে তার কথায় সে প্রাণ পর্যন্ত দিতে পারে। আর এই মামলাটাই আলীর প্রভুভক্তিকে বিশেষভাবে প্রমাণিতও করবে, কারণ সে যে মানুষের পর মানুষ খুন করে গেছে কেবল তার প্রভুর হুকুমেই। এ বিষয়ে আমার আর কোনোই সন্দেহ নেই। সুন্দরবাবু বিস্ময়াবিষ্ট কণ্ঠে বললেন, বাপরে বাপরে বাপ, দেখে শুনে তো আমার আক্কেল একেবারে গুরুম হয়ে যাচ্ছে। এসব কি? কোথায় ডাকাতে কালীর মন্দিরে ভৌতিক কারখানা, আর কোথায় এই আলী, আর কোথায় ওই মহেন্দ্র বাবু? এখনো আমি বুঝতে পারছি না যে এগুলোর মধ্যে যোগাযোগ আছে কোথায়। এই জয়ন্ত বাবা, অন্ধকারে তাড়াতাড়ি আলো দেখাও দেখি। জয়ন্ত বলতে লাগলো, গোয়েন্দার পয়লা নম্বর কর্তব্যই হচ্ছে প্রথমেই সকলকে সন্দেহ করা। আমি গোড়া থেকেই মহেন্দ্রবাবুর বড় বাড়ি, মোটর গাড়ি, মোটা ব্যাংকের খাতা আর শিশুর মতো সরল হাসি খুশি মুখ দেখে ভুলিনি। আপনার মনে আছে কি, আমার প্রশ্নের উত্তরে মহেন্দ্রবাবু নিজেই বলেছিলেন তার মামাতো ভাই সুরেনবাবুর তিনি ছাড়া আর কোনো আত্মীয় নেই। আর সুরেনবাবুর মাসিক আয় ছিল যে 8,000 টাকা, সেটাও নিশ্চয়ই আপনি শুনেছিলেন। আমার অনুমান করতেও দেরি লাগলো না যে সুরেনবাবুর মৃত্যুর পর তার সম্পত্তির অধিকারী হবেন এই মহেন্দ্রবাবুই। অতএব ধরে নিলুম যে সুরেনবাবুর মৃত্যুতে মহেন্দ্রবাবুর লাভই হবে সবচেয়ে বেশি। এই মামলায় মহেন্দ্রবাবুর যদি কোনো হাত থেকে থাকে তাহলে হত্যাকাণ্ডের একটি উদ্দেশ্য আবিষ্কার করতে বেশি বেগ পেতে হয় না। সুতরাং বুঝতেই পারছেন গোড়া থেকেই আমি মহেন্দ্রবাবুকে কেন্দ্র করেই মামলাটা সাজাবার চেষ্টা করেছিলাম মনে মনে। কিন্তু প্রথম দৃষ্টিতে এই মামলার সঙ্গে মহেন্দ্রবাবুর কোনো সম্পর্ক আবিষ্কার করা প্রায় অসম্ভব বলেই মনে হয়েছিল। কারণ প্রথমত সুরেনবাবু যখন হত্যাকারীর হাতে মারা পড়েন, মহেন্দ্রবাবু তখন অনেক সাক্ষীর সামনে নিজের বাড়িতেই বসেছিলেন, এটা সকলেই জানে। দ্বিতীয়ত, ঘটনাস্থলে কেবল মহেন্দ্রবাবুর মামাতো ভাই সুরেনবাবুই নিহত হননি, পরে আরও 2জন পুলিশ কর্মচারীকেও সেইখানেই প্রাণ দিতে হয়েছে। নিজের স্বার্থসিদ্ধির জন্য পরেও অকারণে 2জন পুলিশ কর্মচারীকে হত্যা করে নিজের বিপদ আরও 3 গুণ বাড়িয়ে তুলতে চাইবেন কেন? তৃতীয়ত, মামলাটার সঙ্গে রয়েছে একটা প্রাচীন প্রবাদ আর অলৌকিক কাণ্ডের সম্পর্ক। এই প্রবাদ মহেন্দ্রবাবুর জন্মের আগেও এই অঞ্চলে প্রচলিত ছিল, তাই এইখানকার লোকেরা শনি মঙ্গলবারের রাতে কখনোই ওই মন্দিরের ছায়া মারাতেও ভরসা করতেন না। উপরন্তু প্রবাদেই প্রকাশ, আগেও নাকি কেউ কেউ শনি মঙ্গলবার রাতে প্রবাদের সত্যতা পরীক্ষা করবার জন্য এই মন্দিরে গিয়েই প্রাণ হারিয়েছিলেন। সুন্দরবাবু, আপনি যে কল্পনা শক্তিকে বরাবরই নিন্দা করে এসেছেন, আর আমি যাকে বরাবরই বলে এসেছি যে গোয়েন্দার পক্ষে এটি অপরিহার্য, সেই কল্পনা শক্তিকেই প্রাণপণে ব্যবহার করবার চেষ্টা করলাম। গোড়ার দিকে তা প্রকাশ করলে সকলেই হয়তো উদ্ভট বলেই উড়িয়ে দিতেন। এই বিষয়ে আমি নিঃসন্দেহ। মামলাটা আমি সাজালাম এইভাবে: মহেন্দ্রবাবু ঘটনাস্থলে উপস্থিত নাই থাকতে পারেন, কিন্তু তার হুকুমে অন্য কোনো লোক গিয়ে নরহত্যা করতেই পারে।
হত্যাগুলো যে হচ্ছে কোনো অলৌকিক কারণে সকলের মনে সেই বিশ্বাস দৃঢ়তর করে গড়ে তোলবার জন্য ঘটনাস্থলে হত্যার পর হত্যা করা হয়েছে কেবল 2টি নির্দিষ্ট দিনে। তার ফলে কারো দৃষ্টি আসল অর্থাৎ প্রথম হত্যার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে না। চলতি ও পুরনো প্রবাদকে মহেন্দ্রবাবু নিজের স্বার্থসিদ্ধির জন্য অত্যন্ত চতুরের মতোই ব্যবহার করেছেন। কালী মন্দিরের প্রবাদের সত্যতা পরীক্ষা করতে গিয়ে আরও কেউ কেউ যে মৃত্যুমুখে পড়েছে, খুব সম্ভব এটা হচ্ছে একেবারে বাজে কথা। ওভাবে লোকের মৃত্যু রূপকথাতেই শোভা পায়, বাস্তব জীবনে নয়। কল্পনায় এই যে আমি একটা কাঠামো গড়ে তুললাম, মামলার মধ্যে ভালো করে প্রবেশ করবার পর তা একেবারে অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল যথেষ্ট। কিন্তু সেজন্য আমি হতাশ হলাম না। নতুন নতুন বিরোধী সূত্র পেলে আমি আবার কল্পনায় নতুন নতুন কাঠামো গড়বার চেষ্টা করতাম। কিন্তু সৌভাগ্যক্রমেই আমার প্রথম কাঠামোই ব্যর্থ হয়নি। এইবার ঘটনাগুলো একেবারে পরপর ভেবে দেখুন। খুব সম্ভব বাইরের ঐশ্বর্যের জাঁকজমক থাকলেও ভিতরে ভিতরে মহেন্দ্রবাবুর অর্থকষ্ট উপস্থিত হয়েছিল। কারণ তা না হলে কেউই এমন বিপজ্জনক হত্যার পর হত্যার অনুষ্ঠানে প্রবৃত্ত হয় না। অতএব ধরে নিন অর্থকষ্ট ঘোচাবার জন্যই মহেন্দ্রবাবুর কুদৃষ্টি পড়ল সুরেনবাবুর উপর। যে সুরেনবাবুর মৃত্যু হলেই তার বিপুল বিত্তের মালিক হবেন তিনি। মহেন্দ্রবাবু জানতেন সুরেনবাবু হচ্ছেন সাহসী, বেপরোয়া আর একরোখা লোক। কোনো রকম কুসংস্কারকেই তিনি স্বীকার করতে প্রস্তুতি নন, বরং কুসংস্কার যে মিথ্যে সেইটাই দেখিয়ে দিতে চান হাতে নাতে। অতএব এক শনিবারের রাত্রে মহেন্দ্রবাবুর বাড়িতেই হলো সুরেনবাবুর নিমন্ত্রণ। চারিদিকে বহু সাক্ষী, এমনকি একজন পুলিশ কর্মচারীও যখন উপস্থিত, মহেন্দ্রবাবু তখন সুরেনবাবুকে উত্তেজিত করবার জন্য প্রবাদ কাহিনীটি উজ্জ্বল ভাষায় ফুটিয়ে তুললেন। কারণ তিনি জানতেন তার কাহিনী শুনলেই সুরেনবাবু প্রবাদের সত্যতা পরীক্ষা করতে কিচ্ছুমাত্র ইতস্তত করবেন না। ইতিপূর্বে তার চর ছিল মন্দিরের পথে যথাস্থানে গিয়ে হাজির। মহেন্দ্রবাবু জানতেন হত্যার পরেই ঘটনাস্থলে হবে পুলিশের আবির্ভাব। নিশ্চয়ই বিশেষ করে এই 2 নির্দিষ্ট দিনেই পুলিশের লোক যাবে সেখানে তদন্ত করতে। কিন্তু তদন্তে প্রবাদের সত্যতা বজায় রাখবার জন্য তারা যাতে ফিরে না আসে সেই ব্যবস্থাও হলো। সুন্দরবাবু, আপনি জানেন, পাছে শনি মঙ্গলবার রাত্রে আমরাও মন্দিরে যাই সেই ভয়ে মহেন্দ্রবাবু বেছে বেছে ওই 2 দিনই আমাদেরকে নিমন্ত্রণ করতেন। আমি আন্দাজ করলুম আমাদের মতো বিখ্যাত, আমরা যে বিখ্যাত সে বিষয়ে সন্দেহ নেই, লোকেদের প্রবাদের সত্যতা প্রমাণ করবার জন্য তিনি যদি হত্যা করতে বাধ্য হন তাহলে চারিদিকে উঠবে বিষম আন্দোলন, আর সেটা হবে তার পক্ষেও অত্যন্ত বিপজ্জনক। তাই তিনি চেষ্টা করতেন এই 2 সাংঘাতিক দিনে আমাদেরকে বন্দি করেই রাখতে। যাকে আমার কল্পনার কথা ছেড়ে দিন, এইবারে বাস্তব জগতে ফিরে আসাই ভালো। সুন্দরবাবু, আপনি কলকাতায় প্রথম দিন আমার কাছে গিয়ে এই মামলার সম্পর্কেও যেসব অলৌকিক আবহের কথা বলেছিলেন আমি তা মোটেও আমলে আনিনি। তবে আপনার বর্ণনার ভিতরে আমি আবিষ্কার করেছিলাম একাধিক সূত্র। আপনি বলেছিলেন যে 3 জন লোক নিহত হয়েছে তাদের প্রত্যেকেরই দেহের বাম দিকে ছিল ক্ষতচিহ্ন, আর তারা নাকি নিহত হয়েছিলেন ঠিক একই জায়গায় গিয়ে। তাই আমি আগে থেকেই ধরে নিলাম যে মৃত্যুর কারণ এসেছে বাম দিক থেকেই। সেজন্য প্রথম যেদিন আমরা মন্দিরের পথে নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়ালাম তখন আমি কোনো দিকে না তাকিয়ে একেবারে প্রবেশ করলাম বাম দিকের জঙ্গলে। আর আমার আন্দাজও যে ব্যর্থ হয়নি এই কথা আপনিও জানেন। জঙ্গলের ভিতরে খানিকটা অগ্রসর হয়ে এক জায়গায় দেখতে পেলাম অনেকগুলো পদচিহ্ন। আমি তখন বুঝতে পারলাম খুনি অপেক্ষা করে এইখানেই এসে। তারপর সেখানে দাঁড়িয়ে আমি মন্দিরে যাবার পথটা দেখবার চেষ্টা করলাম। দেখলাম জঙ্গলের অল্প একটু ফাঁক দিয়ে সেখান থেকে মন্দিরের পথের উপর অনায়াসেই দৃষ্টি রাখা যায়। আন্দাজে বুঝলাম এই ফাঁকেই হত্যাকারী তার মৃত্যু অস্ত্র নিক্ষেপ করে। কিন্তু অস্ত্রটা কি? প্রত্যেক লাশের বাম দিকে পাওয়া গেছে খুব সূক্ষ্ম একটি ক্ষতচিহ্ন। প্রত্যেক মৃত ব্যক্তির দেহে প্রকাশ পেয়েছে বিষের চিহ্ন। সুতরাং বুঝে নিলাম যে খুনি এমন কোনো বিষাক্ত অস্ত্র ব্যবহার করে যার কথা অনুমান করাই কঠিন। কিন্তু সেই অস্ত্রটা কি? পদচিহ্নগুলোর পাশে পাশে দেখতে পেলাম একটা অদ্ভুত ফাঁপা লাঠির দাগ। এই কি খুনির অস্ত্র?
কিন্তু সে যে কি রকম অস্ত্র অনেক ভেবেও তা আন্দাজ করতে পারলাম না। তারপর শনিবার রাত্রে মন্দিরের চাতালে গিয়ে আমরা দেখতে পেলাম একটা অদ্ভুত মূর্তিকে, যার মুখ হচ্ছে অমানসিক আর যার হাতে রয়েছে একটা লাঠি। যদিও সেই লাঠিটা যে আসলে কি জিনিস তখনও আমি সেটা ধরতে পারিনি, কিন্তু তার অমানসিক মুখের জন্য দায়ী যে কোনো বিভৎস মুখোশ, সেটা অনুমান করা আমার পক্ষে বিশেষ কঠিন হলো না। হত্যাকারী আর তার প্রভু বুঝলে যে জয়ন্ত নামে কোনো শৌখিন গোয়েন্দা শনিবার রাত্রে ঘটনাস্থলে গিয়েও প্রাণ নিয়েই ফিরে এসেছে। আর কেবল তাই নয়, ছদ্মবেশ ধরলেও হত্যাকারীকে সে দেখতে পেয়েছে স্বচক্ষে। তাদের টনক নড়ল। তাই রোববার প্রভাতেও দুরাচার জয়ন্তকে এমনভাবে হত্যা করবার চেষ্টা হলো লোকে যাতে ভাবে সেটা দৈব দুর্ঘটনা। ইতিমধ্যে আমি আবার কল্পনা শক্তিকে ব্যবহার করলাম। তার ফলে অনুমান করলাম যে হত্যাকারী যে অস্ত্র ব্যবহার করে দেখতে তা নিশ্চয়ই প্রচণ্ড নয়, সূক্ষ্ম ক্ষত। অতএব সূক্ষ্ম অস্ত্র এবং খুব সম্ভব নীরব বিষাক্ত অস্ত্র। কোমল মাংস ভেদ করতে পারলেও কঠিন জিনিস ভেদ করবার শক্তি তার নেই। তাই পরের মঙ্গলবার রাত্রে সুকঠিন লৌহ বর্ম পরিধান করে ঘটনাস্থলে হলো জয়ন্তের আবির্ভাব। যা ভেবেছিলাম হলেও তাই। একটা শলাকা এসে আমার বর্মকে ভেদ করতে না পেরে সশব্দে মাটিতে উপড়ে পড়ল। আগে আগে অস্ত্র প্রয়োগ করে হত্যাকারী সেইখানেই অপেক্ষা করত। তারপর বিষের প্রভাবে যখন আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতো তখন সে জঙ্গলের বাইরে এসে শলাকাটি ক্ষতস্থান থেকে খুলে নিয়ে আবার অদৃশ্য হতো। কিন্তু এবারে তা হলো না। তার অস্ত্র যেই আমার বর্মের উপর এসে পড়ল তক্ষুনি আমার রিভলভার ঘন ঘন উদ্গার করতে লাগলো উত্তপ্ত বুলেট। হত্যাকারী প্রাণভয়ে পলায়ন করল। আমিও খুঁজে পেলাম সেই শলাকাটি। সঙ্গে সঙ্গেই সমস্ত রহস্য পরিষ্কার হয়ে গেল আমার চোখের সামনে। সেই শলাকা আমি চিনি, কারণ আমিও বেরিয়ে এসেছি বর্ণীয় দ্বীপে। সেই শলাকা হচ্ছে ব্লো পাইপের মৃত্যুবাণ। ভাবতে লাগলাম ভারতবর্ষে ব্লো পাইপের ব্যবহার কখনো তো শোনা যায়নি, এটা কি করে সম্ভবপর হলো। ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়ে গেল মহেন্দ্রবাবুর ড্রাইভারের কথা। তিনি নিজেই বলেছিলেন তার মোটর গাড়ির চালকের জন্মভূমি হচ্ছে বর্ণীয় দ্বীপ। আমার কল্পনা যে কাঠামো গড়ে তুলেছিল তার কোনো জায়গায় আর অপূর্ণ রইল না। চোখের সামনেই জীবন্ত হয়ে উঠল ছবির পর ছবি। আরেকটা সত্যও আমি আন্দাজ করলাম, হত্যাকারী যা কখনো করেনি আজ তাই করেছে। অর্থাৎ তার মৃত্যুবাণটি ঘটনাস্থলে ফেলে রেখেই সে পলায়ন করতে বাধ্য হয়েছে। আর সেই মৃত্যুবাণ যে জয়ন্তের হস্তগত হয়েছে তার পক্ষে সেইটুকু অনুমান করাও কঠিন নয়। অস্ত্র যখন পুলিশের হস্তগত, কোনো রকম অলৌকিক আবহাওয়ায় তখন আর কাজে লাগবে না। অতএব মহেন্দ্রবাবু হুকুম দিলেন, আলী, তুমি এই বেলা পলায়ন করো। কালকের সকালের ট্রেনেই এই ক্ষুদ্র গ্রাম ত্যাগ করে তুমি ভারতবর্ষের মানব সাগরে তলিয়ে যাও। তোমাকে আবিষ্কার করতে না পারলে পুলিশ আমার ছায়াকেও স্পর্শ করতে পারবে না। দেখেছেন সুন্দরবাবু, এই বাণীও আমি শুনেছিলাম কল্পনা শক্তির প্রয়োগ করে, কিন্তু বাস্তব জগতে এসেও আমার কল্পনা যে বিফল হয়নি তার প্রমাণ তো পেয়েছেন আপনি আজ সকালে স্টেশনে গিয়ে। আলী বাধ্য হয়ে অপরাধ স্বীকার করেছে। মহেন্দ্রবাবু বাধ্য হয়ে পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য আত্মহত্যা করেছেন। আর আপনিও এখন বাধ্য হয়ে শ্রবণ করছেন বাস্তব জগতে কতখানি কাজ করতে পারে এই বহু নিন্দিত কল্পনা। বলুন, আপনার আর কি জিজ্ঞাসা আছে? দুদিকে হাত ছড়িয়ে জয়ন্তকে আলিঙ্গন করে সুন্দরবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, তুমি হচ্ছ জিনিয়াস, অদ্ভুত প্রতিভার অধিকারী। তোমার কাছে আর কি জিজ্ঞাসা আছে ভাই? আমি আগেই ছিলুম তোমার অনুরাগী, আজ থেকে হলুম তোমার গোঁড়া ভক্ত। শেষ হলো আমাদের আজকের গল্প শনি মঙ্গলের রহস্যর দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। গল্পের কথক
সুরেন, আলী এবং সুন্দরবাবুর চরিত্রে আমি শীর্ষেন্দু, জয়ন্ত এবং মধুর চরিত্রে শুভদীপ, মানিকের চরিত্রে প্রভাকর, মহেন্দ্রবাবুর চরিত্রে স্নেহাদ্রি এবং দারোগা কৈলাসবাবুর চরিত্রে স্বাগতা। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি বং স্টোরি সার্কেল অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথ এবং লেইজি নারেটর অডিও বুক চ্যানেল থেকে প্রভাকর কুণ্ডুকে। ওদের বিশেষ ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন।